বিজেপি আকর্ষণ করে ঠগ, বাটপার, লুটেরা। আমাদের কথা বলতে দাও, কাজ করো না করো তোমাদের ব্যাপার, আমরা তো ফোর্স করে তোমাদের কাজ করাতে পারবো না, কিন্তু আমাদের কথা বলতে দিতে হবে। যদি স্বৈরাচারের মনোভাব নিয়ে আমাদেরকে দমিয়ে রাখতে চেষ্টা করে, এরকম চিত্র আরও হবে, এর থেকে বেশি মাত্রায় হবে। কেন এডিসিটার হাকদার হবে না? কেন এডিসি আবার রাজ্য সরকারের কাছে ভিক্ষাং দিয়ে মনোভ নিয়ে হাত ভিক্ষা করতে হবে? ত্রিপুরা মতো যে ওখানকার যে সরকারে রয়েছে এরা নয়ছয় করছে বলুক, তাহলে একটা তদন্ত হোক। এরা টিপলে মাইক অন, আর আমরা যতবার চেষ্টা করি মাইক অন করার, মাইক আমাদের অফ। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8-এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। রাজ্য রাজনীতিতে বেশ কিছুদিন ধরে বিশেষ কিছু বিষয় নিয়ে আলোচনা সমালোচনা চলছে এবং তার কিছুটা স্পষ্টীকরণ তুলে ধরতেই আমরা এই মুহূর্তে রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে আমরা আমাদের সাথে পেয়ে গেছি রাজ্যের একজন অভিজ্ঞ রাজনৈতিকবিদ, বলাই চলে 6 আগরতলা বিধানসভা কেন্দ্র থেকে যিনি বহুবারের জয়ী বিধায়ক রয়েছেন, সুদীপ রায় বর্মন স্যারকে। স্যার, প্রথমে স্বাগত আপনাকে ত্রিপুরা নিউজ 8-এ। আপনাকেও স্বাগত জানাচ্ছি, নিউজ 8-এর সমস্ত দর্শকবৃন্দুদের ধন্যবাদ জানাচ্ছি। আমরা প্রথমে যে বিষয়টি জানতে চাইব, 2023-এর বিধানসভার নির্বাচন আমরা হয়ে যেতে দেখি উৎসবের মেজাজে, এবং রাজ্যের বুকে আমরা সেই সময় বিভিন্ন রাজনৈতিক দলগুলির উত্থান এবং পতন দেখতে পেয়েছি। এবং সেখানে আমরা যদি বলি, আমাদের গ্রাউন্ড যে অ্যানালাইসিস ছিল, বিরোধীদের জয়যুক্ত হওয়ার চান্সেস অনেকটাই বেশি ছিল। এবার আপনার মতে কি মনে হয় যে কি ঘাটতি ছিল যা বিরোধীদের জয়ের পথে পরিপন্থী হয়ে দাঁড়ায়? এগুলো এখন অতীত হয়ে গেছে। এখন যে কারণে আমরা আমাদের যে লক্ষ্য ছিল সেই জায়গায় না পৌঁছানোর কারণ ইতিমধ্যে বহুবার চর্চিত হয়েছে, ব্যাখ্যা দিয়েছি। নতুনভাবে বলার জন্য মানুষ জানে কেন সেটা হয়েছে, এবং স্ট্র্যাটেজিতে ভুল ছিল, যিনি ভুল করেছেন উনিও ভুল স্বীকার করেছেন। কাজে এ নিয়ে আমাদের কোনো আলোচনা এখন প্রয়োজনীয়তা নেই বলে মনে করি। লুকিং ফরওয়ার্ড, যা গেছে এখন আগামী দিনগুলোর জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। ত্রিপুরা রাজ্যে ত্রয়োদশ যে বিধানসভা অধিবেশন তা শুরু হয়েছে এবং তার প্রথম দিনেই আমরা দেখতে পাই অনেকটাই উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। আপনাকে প্রবেশকালে আমরা দেখতে পাই যে পবিত্র করার জন্য গঙ্গা জল আপনি ছিটিয়েছিলেন, এবং সেখানে প্রথমত আপনাদের যে গুরু শিষ্যের যে জুটি আমরা প্রত্যেকেই জানি অনেকটাই বিখ্যাত, এবং সেখানে কিন্তু আপনাকে প্রথমে আপনার শিষ্য সুশান্ত চৌধুরীর উপর আমরা গঙ্গা জল ছিটাতে দেখি, এবং তার পাশাপাশি যদি আমরা দেখি যে সম্পূর্ণ বিধানসভা মহলে আপনি গঙ্গা জল ছিটিয়েছিলেন, সেই বিষয়টি নিয়ে আমরা একটু জানতে চাইবো যে সেই গঙ্গা জল ছিটানোর কারণ কি? কারণ তো সবাই জেনে গেছেন, বিধানসভা নির্বাচনের পর যে বিধানসভা অধিবেশন হয়েছে সেখানে আমি অনুপস্থিত ছিলাম। আমি কলকাতায় ছিলাম মেয়ের অ্যাক্সিডেন্টের প্রেক্ষিতে। আমি টিভির পর্দায় যেটা দেখেছি, একজন বিধায়ক যিনি মানসিক দিক দিয়ে বিকৃত বলা চলে, পবিত্র বিধানসভায় বসে নোংরা ফিল্ম ভিডিও ক্লিপস দেখতে ক্যামেরার পর্দায় ধরা পড়েছে, এবং দলীয় তরফ থেকে কিংবা অ্যাসেম্বলি সেক্রেটারি থেকে কোনো ব্যবস্থা ওনার বিরুদ্ধে নেওয়া হয়নি। এ নিয়ে যখন ত্রিপুরা মথা এবং সিপিএমের বন্ধুরা যখন নোটিশ দিয়েছিলেন, নোটিশ টার্ন হয়নি, তারা যখন ইস্যুটাকে তুলবার চেষ্টা করছিলেন, যদিও আমাদের ইস্যুটা কিন্তু এটা আমাদের ইস্যু ছিল না, এটা হচ্ছে মোরালিটির একটা ইস্যু। আর আমরা কংগ্রেসরা আমি তৈরি করে নিয়ে গিয়েছিলাম যে জনস্বার্থে কিছু বলবো। যাই হোক, যখন হট্টগোল পাকিয়েছে তখন আমরা এটার মধ্যে অংশগ্রহণ করেছি এই মোরালিটির ইস্যুর উপর। যদিও মোরালিটির বলতে শাসক দলের কোনো কিছুই নেই, যদি থাকতো তাহলে নিশ্চয়ই কোনো পদক্ষেপ ওনারা নিতেন। যাই হোক, ত্রিপুরা মথা এবং সিপিএম দল এই ইস্যুটাকে নিয়ে যখন প্রতিবাদ শুরু করেছেন তখন আমরা এতে সামিল হয়েছি। এমন কিছুই করিনি, সকালবেলা আপনারা ক্যামেরায় দেখতে পাবেন, বরঞ্চ যারা প্রথমবার জয়ী হয়ে এসেছিল ত্রিপুরা মথা এবং সিপিএমের, আমি বলেছিলাম যে ওটা করো না, এভাবে যেও না, ওদিকে এগুলো একটা লিমিটের মধ্যে থেকে তোমরা তোমাদের প্রতিবাদটুকু জানাও। যখন কিছুক্ষণ পর যখন দুজন বিধায়ক একজন বিধায়িকা বোধহয় ওই টেবিলেও এটা অনুচিত হয়েছে, হওয়ার পর যখন নেমিং করলো, হঠাৎ করে দেখলাম আমার নাম। তো আমি বুঝতে পেরে গেছি তখনই যে আমাকে বিধানসভায় বলতে দেবে না এরা জনস্বার্থ বিষয়গুলো, যেগুলো বিভিন্ন সোসাইটি, ক্রস সেকশন মতো সোসাইটির থেকে আমি সংগ্রহ করেছি, এগুলো সরকারের গোচরে আনা, সরকার যাতে অ্যাক্ট করে। এটা আজ করতে পেরে প্রথম দিন থেকেই আমার বিরুদ্ধে
একটা সালাসী আক্রমণ, যাতে আমি কথা না বলতে পারি, এটা আমি উপলব্ধি করেছি। দ্বিতীয়ার্ধে যখন উইথড্র হলো, আমি দ্বিতীয়ার্ধে যখন এর যে জনজাতিদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার নিয়ে, বিশেষ করে 125th অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে যখন কথা বলছিলাম, হঠাৎ করে আমি কথা বলছি, আমাকে স্পিকার থামাবে যদি কোনো কিছু বলে থাকি। হঠাৎ করে দেখলাম দুজন মন্ত্রী দাঁড়িয়ে, মানে পয়েন্ট অফ অর্ডার না বললেও দাঁড়িয়ে যখন খুশি তখন যে খুশিতে বলে যাচ্ছে। তাদের বেলা সবসময় মাইক অন থাকে, আমরা বলতে গেলে মাইক অফ থাকে। তো আমাকে ডিস্টার্ব করছে এরকম। তখন স্পিকার বললো, শুধু আপনার সময় শেষ। তখন আমি একটা ছোট্ট করে গল্পটা আমি শেষও করতে পারিনি। গল্পটা অর্ধেকটা গল্প বলেছিলাম, এর মধ্যেই তো ওই হট্টগোল বেঁধে যাওয়ার পর আপনারা দেখেছেন আমাকে সাসপেন্ড করা হলো। তো উদ্দেশ্য, যাদের মাইন্ডসেটে থাকছে একে কথা বলতে দেওয়া হবে না, তো কি বলবো, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। হচ্ছে একটা কালো দিন রচিত হয়েছে বিধানসভার বুকে পুরো সেশনের জন্য। এই বিধানসভা কোনোদিন কাউকে এরকমভাবে পুরো সেশনের জন্য এরকম কি করলাম আমি তো কাউকে নাম উচ্চারণ করিনি, বিধানসভার নাম উচ্চারণ করিনি। আমি একটা চতুষ্পদ প্রাণীর ব্যাপার নিয়ে অর্ধেকটা গল্প বলেছি, এর মধ্যে লঙ্কাকাণ্ড বেঁধে গেল, হই হট্টগোল। গল্পটা শেষ করতেও দিল না আমাকে, এর মধ্যে আমাকে পুরো সেশনের জন্য আমাকে বহিষ্কৃত করা হলো। তো এটা বোঝা যায় যে এরা জনস্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারগুলো নিয়ে যে আমরা ফ্লোরে, হাউসে সরকারের গঠনমূলক সমালোচনা করে মানুষের সাথে সরকারকে একটু নাড়াবার চেষ্টা করি, সেটা ওরা চায় না। এরা চায় সমস্ত প্রচার, আইটি ডিপার্টমেন্ট, ফ্ল্যাগ, সরকারি মেটেরিয়ালস, এদের আইটি ডিপার্টমেন্ট মিলে অপপ্রচার চালিয়ে মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে এভাবেই চলতে চায়। তো এটাই যদি হয় তাদের চিন্তাধারা বহিঃপ্রকাশ, আমার কী করার আছে বলুন। সংখ্যাগরিষ্ঠ এদের স্পিকারের ভূমিকা আমি বলবো, স্পিকার হয়তো বা চায়নি। আর চিফ মিনিস্টারও ধরুন নতুন, আমি ওনার বিরুদ্ধে কোনো কিছু নেই, হঠাৎ করে কয়েকজন মন্ত্রীর চাপে পড়ে এই জিনিসগুলো যেহেতু উনি এতটা আইন সম্পর্কে কিংবা এই আইনসভার রুলস অ্যান্ড প্রসিজার সম্পর্কে উনি ওয়াকিবহাল নন, কাজে ওনাকে দিয়ে এই সমস্ত করানো হচ্ছে। তো ইমেজটা কার নষ্ট হচ্ছে? ইমেজটা মাননীয় মুখ্যমন্ত্রী নষ্ট হচ্ছে। এরা মাননীয় মুখ্যমন্ত্রী শুভাকাঙ্ক্ষী না, এরা টিকি বাঁধা আরেকজনের কাছে। তো এই যদি হয়ে থাকে, মুখ্যমন্ত্রী নিশ্চয়ই আগামী দিনগুলোতে রিয়েলাইজ করবেন কারা শুভাকাঙ্ক্ষী এবং কারা মানুষের কথা বলতে চায়। সরকারের কাছে রাজ্যের মানুষের কথাগুলো যদি বলি, সুরাহার যদি রাস্তা খুঁজে বের করি, এর থেকে কনস্ট্রাকটিভ অপোজিশন আর কী হতে পারে? এটাই তো করার চেষ্টা করছিলাম আমরা। কথা বলতে না দিলে তো এরকম হই হট্টগোল হবেই। আর এরা চাইছে আমরা জনস্বার্থে কথা না বলে হই হট্টগোল করে, আমরা তো এই ফাঁদে পা দিতে চাই না। কিন্তু আমরা যখনই জনস্বার্থে কথা বলতে উঠি, এদের নির্বাধায় কোনো পারমিশন ছাড়াই যে যার মতো করে এক সবগুলো মাইক অন থাকে, এরা টিপলে মাইক অন। আর আমরা যতবার চেষ্টা করি মাইক অন করার, মাইক আমাদের অফ হয়ে থাকে। তো এগুলো করে গণতন্ত্রের আওয়াজকে যদি স্তব্ধ করে দিতে চায়, মানুষ আগামী দিন বিচার করবে। আমরা দেখতে পাই পবিত্র বিধানসভায় সেখানে কিছু মন্ত্রীদের অপশব্দ ব্যবহার করতে, সেটা কতটুকু হওয়া সঠিক বলে আপনার মনে হয়? না, এগুলো তো শুনেও শুনবে না এরা, এগুলো শুনে এক্সপাঞ্জ করবে না। আপনি যদি প্রসিডিংসগুলো দেখেন, মন্ত্রীরা কি কথাবার্তা বলছে, অপশব্দগুলো কি, এগুলো তো স্পিকার, আমরা যদি ইনডাইরেক্টলি কোনো একটা গল্প বলার চেষ্টা করি, গল্পটা সম্পন্ন হতেই এক্সপাঞ্জ মানে পুরোটা বাতিল করে দাও, রেকর্ডে যাবে না। তো এই হচ্ছে পার্থক্য। এখন যদি এই চেয়ারে বসে যদি ইম্পার্শিয়াল যদি ভূমিকা কেউ না নিতে পারেন, তো কী করবো আমরা? দলের ভূমিকায় অবতীর্ণ এরা সবাই, দলীয় স্বার্থ রক্ষায় অবতীর্ণ, মানুষের কথা, মানুষের চিন্তা ভাবনা করে না, গোল্লায় যাক মানুষের স্বার্থ। এরা আছে, এদেরকে নিয়ে লুটপাটের চলছে, অবাধে লুটপাট চলছে, অবাধে একটা আইন শৃঙ্খলার চরম অবনতি হচ্ছে। কালোবাজারি এবং মজুদদারদের স্বর্গরাজ্য, আপনার বাজার গিয়ে দেখুন কী অবস্থা। একটা লঙ্কা থেকে আরম্ভ করে শাক সবজির দাম কোন জায়গায় এসে ঠেকেছে। এই কথাবার্তাগুলো বলার জন্যই তো আমাদের বিধানসভা। জিআরবিটির রেজাল্ট নিয়ে কথাবার্তা বলবো, সুযোগ নেই। এসটিজিটির সমস্যা নিয়ে কথা বলবো, সুযোগ নেই। এই যে ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিস টিইএসের পরীক্ষা, দাবি করেছিলাম আমরা যে এটা 7 বছর বাদে একটা ইঞ্জিনিয়ারদের জন্য একটা পরীক্ষা হচ্ছে, কেন বহিরাজ্যের এরা এতে পার্টিসিপেট করবে? আবার কবে ইন্টারভিউ হবে গড নোজ।
তাহলে এই যে তোমরা এফেক্টটা তোমরা কেন টিএসের বেলা হবে না, ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিসের পরীক্ষার বেলায় কেন এটা বাতিল করে নতুনভাবে কেন হবে না? আমি এই ব্যাপারে এই মর্মে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথাও বলেছি, দেখবেন আশ্বস্ত দিয়েছেন, এখনও দেখছেন। তো এই কথাবার্তা বলার জন্যই তো আমাদের বিধানসভায় যাওয়া। এই কথাবার্তা না তুলতে পারি, উত্থাপন না করতে পারি, তার জন্য হচ্ছে এই আমাকে, আমি মনে করি আমাকে আমার টুটি চেপে ধরা হয়েছে, মানুষের গণতন্ত্রের টুটি চেপে ধরা হয়েছে। আমরা দেখতে পাই যে পবিত্র বিধানসভার অধিবেশনে গঙ্গাজল ছিটিয়ে দেওয়ার পর আপনার বাড়ির সামনেও গঙ্গাজলের একটা বিষয় উঠে এসেছে, সেই বিষয়ে আপনার প্রতিক্রিয়া কী থাকবে? ভালো হয়েছে। এখানে যে মানে অনেক সময় তো মানুষের মরা যারা মাতৃবিয়োগ পিতৃবিয়োগ হয় এরা প্রবেশ করে, তো গঙ্গার জল যদি সত্যিকারের গঙ্গার জল হয়ে থাকে, আমি জানি না, আমি শুনলাম হাওড়ার জল নিয়ে এসে নাকি ট্যাপের জল নিয়ে এসে, আমি জানি না। গঙ্গার জল নিয়ে আসলে তো যে আমার গেটের বাইরের জায়গাটা একটু পবিত্র করে দিয়ে গেছে, জোগাড় টোগাড় দিয়ে গেছে মহিলা মোর্চারেরা, আমি খুব খুশি হয়েছি তাদের এই আচরণে। আরও একটি বিষয় আমরা দেখতে পাই যাকে নিয়ে আলোচনা শুরু হয়েছে, যে এই বিধানসভা অধিবেশনের পর বিরোধী দলনেতা যিনি রয়েছেন অনিমেষ দেববর্মা এবং তার পাশাপাশি আপনি এবং মন্ত্রী রতনলাল নাথকে নাকি একই সাথে হাসি মুখে বেরিয়ে আসতে দেখা গেছে। তবে বিধানসভার মধ্যে তুই তুকারি কেন? না না না, এটা ঠিক না। এটা হচ্ছে এক্সপানশনের আগে, যখন ওই একটা দুটো রুম উদ্বোধন হয়েছিল, তা আমরা একটা জায়গায় বসেছিলাম, তা আমাদেরকে পরিষদের দলনেতা গিয়ে ওখানে হাতে ধরে নিয়ে এসে আমাদের এটার মধ্যে অংশ করছে। আমরা তো স্পোর্টিংলি আমরা নিয়েছি। সরকারের কাজে কেন আমরা বাধা সৃষ্টি করব? আমাদের যতটুকু সাধ্যমতো আমরা চেষ্টা করব। আমাদের মূল উদ্দেশ্য কি? এরা যে মানুষ হাসুক, নানা সমস্যা, ছোটোখাটো সমস্যা, এগুলো হয়তো মুখ্যমন্ত্রীর কাছে দেখা করে বলার মতো যে যদি সময়ও চায়, সময় পায় না ব্যস্ততার কারণে, তো আমাদের কাছে আমাদের অ্যাভেলেবেল মানুষ আমাদের কাছে কিছু কথা বলে যায়। আমরা এই কোন জায়গায় কথা বলবো? বিধানসভার ভেতরে নিয়ে কিছু কমিটমেন্ট আদায় করা যায় কিনা মানুষের সাথে, এটাই তো হচ্ছে সিস্টেম। এখন এই সিস্টেমটা যদি কারোর মনে করে এটা একটা পার্সোনাল ইস্যু, যে না এই স্ট্যান্ড থেকে সরবো না, না এটা হতে দেব না, না কথা বলতে দেব না, যেন স্বার্থে আওয়াজ তুলতে দেব না, তাহলে তো ঠকবে কারা? এ রাজ্যের মানুষ। আর এ রাজ্যের মানুষ যদি ঠকেন, আমরা চুপ করে বসে থাকতে পারি না। আমাদের আচরণ একই হবে। আমাদের কথা বলতে দাও, কাজ করো না করো তোমাদের ব্যাপার, আমরা তো ফোর্স করে তোমাদের কাজ করাতে পারবো না, কিন্তু আমাদের কথা বলতে দিতে হবে। গণতন্ত্রের এটাই সিস্টেম। এটা যদি কেউ ধূলিসাৎ করার চেষ্টা করে, যদি স্বৈরাচারী মনোভাব নিয়ে আমাদেরকে দমিয়ে রাখতে চেষ্টা করে, এরকম চিত্র আরও হবে, এর থেকে বেশি মাত্রায় হবে। আর যখন কথা বলতে দিতে চায়, আমরা নিশ্চয়ই আমরা ভালোভাবে কথাবার্তা বলবো। আমরা তো এখানে হইহট্টগোল করতে যাইনি, জনস্বার্থে কথাবার্তা বলতে গিয়েছি। কথা বলতে দেবে না, মাইক অফ করে দেবে, তো প্রতিবাদ করার ভাষা কোনটার? এভাবেই চলতে হবে। তাহলে এভাবেই প্যান্ডেমোনিয়াম তৈরি হবে। পাহাড়ি অঞ্চলের একটি বিষয়ে থাকবো। পাহাড়ি অঞ্চলে যারা সরকারি কর্মচারীরা রয়েছেন তাদের একটা অভিযোগ, তারা সঠিক সময়ে বেতন পাচ্ছেন না। এবং আপনাকে যেহেতু আমরা বরিষ্ঠ নেতৃত্ব হিসাবে সমস্ত বিষয়ে আমরা দেখতে পাই আপনি এগিয়ে যান, সমস্যা সমাধান করার বিষয়টি দেখে থাকেন, সেখানে আমরা রাজ্যের যিনি বর্তমানে ত্রিপুরা মথা দলের সুপ্রিমো রয়েছেন, যারা পাহাড়ে ক্ষমতায় রয়েছে, তাদেরকে প্রশ্ন করার চেষ্টা করলে তারা বলেন যে সরকার পক্ষ থেকে সঠিক যে অর্থ বরাদ্দ করা প্রয়োজন এডিসি এলাকার জন্য তা বরাদ্দ করা হচ্ছে না। কিন্তু মুখ্যমন্ত্রী যিনি বর্তমান রয়েছেন, ওনাকে আমরা বহুবার বলতে শুনেছি যে এডিসি এলাকার যতটুকু অর্থ বরাদ্দ করা হচ্ছে তা সাফিসিয়েন্ট। তবে কি মনে হয়, এই যে অভিযোগগুলি উঠে আসছে সরকারি কর্মচারীদের পক্ষ থেকে, কোথায় ঘাটতি রয়েছে? দেখুন, এডিসির মধ্যে যে টাকার পরিমাণ বরাদ্দ করা হচ্ছে, তার 80% বেশি টাকা শুধু এমপ্লয়িজ এবং তাদের স্যালারি বাবদই খরচ হয়ে যাচ্ছে। উন্নয়নের টাকা কোথায়? কেন ভিক্ষে করতে হবে? আমরা তাই জন্য তো কংগ্রেসের যে একটা স্ট্যান্ড আমরা বরাবর নিয়ে আসছি, যে এই 125তম সংশোধনী বিলটা পার্লামেন্টে পাস করো, এদের হাতে সরাসরি অর্থ প্রদান করো। ওয়াই দে উইল ব্যাক বিফোর দ্য গভর্নমেন্ট? ইট ইজ এন অটোনোমাস বডি। আর্টিকেল 275, 280 মানে কেন্দ্রীয় সরকারের যে সেন্ট্রাল শেয়ার অফ ট্যাক্সেস, কেন এডিসিটার হাকদার হবে না? কেন এডিসি আবার রাজ্য সরকারের কাছে ভিক্ষাঙ্গি মনোভ নিয়ে হাত ভিক্ষা করতে হবে? তাহলে কোথায় স্বায়ত্তশাসন? তাহলে এই মোর এম্পাওয়ারমেন্ট, আমাদের এই যে বিলটা, মোর এম্পাওয়ারমেন্ট টু দ্য টিটি এডিসি,
ডাইরেক্ট ফান্ডিং, ইমপ্লিমেন্টেশন অফ আর্টিকেল 275, 280, এগুলো তো মানুষের স্বার্থে। এখন যদি টাকায় যে আমি শুনতে পাচ্ছি কর্মচারীদের বেতন দিতে পারছে না, কেন সেটা হবে? এখন যদি কেউ মনে করে এদেরকে টাইট দেওয়ার জন্য টাকা না দিয়ে এদেরকে এডিসি এরিয়ার মধ্যে এদেরকে মানে ব্যাড নেম আর্ন করায়, আর আরেকদিকে বলে যে আমরা টাকা আমরা দিয়ে দিচ্ছি, তো কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছে টাকা? তাহলে টাকা কোথায় যাচ্ছে? তাহলে সরকার বলুক যে আমরা টাকা দিচ্ছি, ত্রিপুরা মতো যে ওখানকার যে সরকারে রয়েছে এরা নয়ছয় করছে বলুক, তাহলে একটা তদন্ত হোক, অর্থ নয়ছয় তদন্ত হোক। এটাও তো করছে না এরা। তাহলে এগুলো ধূপে টিকবে না। এগুলো মানুষ জানে, শিক্ষিত মহল জানে, যারা জনজাতিরা বন্ধুরা যারা সরকারি কর্মচারী বিভিন্ন পদে অধীন রয়েছেন তারাও উপলব্ধি করছে, টু ডিফেম ত্রিপুরা মথা ইন দ্য টিটিএডিসি দে আর প্লেইং এ ডার্টি গেম। নাও দে আর বিজি। এই তো কিছুদিন আগে বিকাশ দেববর্মায় সবাই মন্ত্রী হয়েছে, আমাদের এখানে 3 জন এমডিসি ছিলেন, এদের কাছে এসে দে আর অফারিং মানি, 2 কোটি 3 কোটি যা লাগে বল, চলে আয় বিজেপিতে যোগদান কর, আমরা করি। কেন সেটা হবে? ইজ ইট এ হেলদি সাইন? সব জায়গাতে একই। এটা হচ্ছে কি জানেন তো, ম্যাগনেট চেনেন তো, চুম্বক কি আকর্ষণ করে? লোহা। ঠিক আছে, একটা ভালো ইন্টেলেক্ট আর একটা ইন্টেলেক্টকে অ্যাট্রাক্ট করে। যারা বুক রিডার, ভালো ভালো নোভেল পড়ে, তাদের বই আকর্ষণ করে। আর বিজেপি আকর্ষণ করে ঠগ, বাটপার, লুটেরা। এদের কি 75,000 কোটি টাকার গল্প শুনিয়েছে কিছুদিন আগে, 27 তারিখ গত মাসের 3 তারিখ, যে এনসিপির নাম করে। আর ঠিক ওই সমস্ত যাদের বিরুদ্ধে অভিযোগ আনলেন দেশের প্রধানমন্ত্রী, তাদেরকে এই দলে সামিল করলেন জুলাই মাসের 3 তারিখ। জুন মাসের 27 তারিখ কথা বললেন, আর জুলাই মাসের 3 তারিখ সামিল করলেন এই সমস্ত তথাকথিত অভিযুক্ত। প্রধানমন্ত্রীর মুখে শুনলাম যে করাপ্ট পারসনস, 75,000 কোটি টাকা। তো বিজেপি ইজ এ পার্টি উইচ নট অনলি এইডস অ্যান্ড এবেটস করাপশন, ফ্রডস, লুটেরাস, ড্রাগ এডিক্টস। It is a party which is meant only to win elections and rob the people of their wealth. আমরা বিধানসভার অধিবেশনে দেখতে পাই এবারে 27,654 কোটি টাকার বাজেট পেশ হয়েছে। তার মধ্যে আমরা দেখতে পেয়েছি 611.3 কোটি টাকার ঘাটতি রয়েছে। এ বিষয়ে আপনাদের কি পরবর্তী অধিবেশনে পদক্ষেপ থাকবে? দেখি আগে এই বাজেট তো এটা মনে হয় আগরতলা শহরের যে বড় বড় ক্লাব, চিত্তরঞ্জন, শান্তিপাড়া, রাম ঠাকুর সংঘ, নেতাজি প্লেন সেন্টার, যেগুলো আছে, তারা যে বাজেট তৈরি করে পুজোকে কেন্দ্র করে, এটা ক্লাবের বাজেটের থেকে বেটার যা দিয়েছেন। এটা ক্লাবের বাজেটও অনেক সিস্টেমেটিক বাজেট পেশ করে থাকেন, কিন্তু এটা যেটা দিয়েছে এটা মানুষের স্বার্থে কোনো কাজে লাগবে না। এটা জনহিতের স্বার্থে নয়, মানুষের স্বার্থে নয়। আমি বলবো, যদি আমি সুযোগ পাই বাজেটের ব্যাপারে আমি বিধানসভায় বলবো, কোথাও কোনো কর্মসংস্থানের কোনো কিছু নেই। এ রাজ্যের যুব সম্প্রদায় আজকে হতাশায় ভুগছে, শিক্ষিত যুব সমাজ। তাদের কর্মসংস্থান নিয়ে একটা কোনো রূপরেখা, গাইডলাইন, লং টার্ম পার্সপেক্টিভ প্ল্যান কিংবা শর্ট টার্ম পার্সপেক্টিভ প্ল্যান কোনো কিছুই নেই এর মধ্যে। তো দিস ইজ এ বাজেট টু লুট দ্য পিপল অফ দেয়ার ওয়েলথ। দিস ইজ এ বাজেট which is anti-people, youth, I should say. কংগ্রেসের একজন পুরখাওয়া নেতৃত্ব প্রশান্ত ভট্টাচার্য, আমরা সেদিন দেখতে পাই তিনি শাসক দলে। পুরখাওয়া নেতৃত্ব বলে আমি গেছে, এতে কংগ্রেস তার জন্য একটা ভালো লোক, যার জনসমর্থন রয়েছে, যা মানুষ যার সাথে রয়েছে, এরা গেলে ইট ইজ এ লস। আর ব্যক্তি স্বার্থে যদি কেউ যান, ইট স্পিক্স ভলিউম অফ বিজেপি কোন জায়গায় আছে। এদের জয়েনিং করাতেও মুখ্যমন্ত্রী ও পার্টি অফিসে উপস্থিত থাকেন, কোন জায়গায় এসে ঠেকেছে ভালো করে আন্দাজ আমরা করতে পারি। এর বাইরে কিছু বললাম না, ব্যক্তিগত লড়াই নয়। আই উইশ হিম অল দ্য বেস্ট ইন বিজেপি। লেট হিম ফিল দ্য হিট ইন বিজেপি।
একেবারে যদি বলি আমরা 2023 বিধানসভা নির্বাচনের পর থেকে প্রায় 4 মাস ধরে ধনপুর যে বিধানসভা কেন্দ্রটি রয়েছে তা অভিভাবকহীন রয়েছে এবং সেখানে এখনো পর্যন্ত উপনির্বাচনের কোনো ব্যবস্থাপনা আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু প্রশ্নটা থাকছে যে আমরা গতকালকে যিনি ত্রিপুরামথার সুপ্রিমো রয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে এই প্রশ্নটি করি। তিনি বলেন যে 1:1 হওয়া প্রয়োজন ধনপুর বিধানসভা কেন্দ্রে। তিনি বলেছেন যে যারা ইন্টেলিজেন্স রয়েছে তাদের ইশারায় কাফি হ্যাঁ, এ বিষয়ে কি বলবেন? না, ভালো, এটা তো মানে প্রবলি এ লেসন হ্যাজ বিন লার্নড। এটা বিধানসভা নির্বাচনের আগে হলেই ভালো হতো, যদিও বিলম্বে বোধোদয় হয়েছে, ভালো, উইল ওয়ার্ক অন ইট। আর সময় আছে তো, সেপ্টেম্বরের বোধহয় 20-22 তারিখের মধ্যে আমাদের নির্বাচনটা সম্পন্ন করতে হবে। তো উই ক্যান এক্সপেক্ট সামওয়্যার ইন দ্য আফটার 15th of August প্রবলি এটা হতে পারে। সাপোর্ট চেয়েছেন তিনি একেবারেই অন ক্যামেরায়, সে বিষয়ে কি বলবেন? কিসের সাপোর্টে? ধনপুর যে বিধানসভা কেন্দ্র, না, এটা তো এখনো কে ফাইনাল হয়নি। লাস্ট নির্বাচনে লড়াই করেছে, আপনার সিপিএম দল ওখান থেকে লড়াই করেছে। এখন কি সিপিএম লড়াই করবে না কংগ্রেস লড়াই করবে না মথা লড়াই করবে? জেতার যার সম্ভাবনা বেশি সে নিশ্চয়ই লড়াই করবে এবং অন্যান্য দলগুলো সমর্থন জানাবে যদি 1:1 ফর্মুলা হতে হয়। ইট ইজ টু আর্লি টু সে কমেন্ট অন দিস। একেবারেই শেষ মুহূর্তে দাঁড়িয়ে সামনে 2024 লোকসভা নির্বাচন রয়েছে, সেই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে কংগ্রেস দলের কতটুকু প্রস্তুতি রয়েছে রাজ্যে? চলছে আমাদের গুটি গুটি পায়ে প্রদেশ কংগ্রেস সভাপতি সংগঠনের দিকে উনি জোর দিচ্ছেন, বিভিন্ন স্তরের কর্মীদের সঙ্গে কথাবার্তা বলছেন। গণতান্ত্রিক আবহাওয়া যদি বিরাজমান থাকে রাজ্যের মানুষ বিজেপিকে যেন তো 39% পেয়েছিল, এবার এর থেকে কমবে বলে আমি মনে করি। একেবারে শেষ মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যবাসীর উদ্দেশ্যে কি বার্তা রাখবেন? আমরা গঠনমূলকভাবে আমরা সরকারকে আমরা পরিচালনা করতে চাই বিরোধী দল হিসেবে। উই আর দ্য ওয়াচডগ অফ দ্য কনস্টিটিউশন। সংবিধানের প্রহরী হিসাবে আমাদের ভূমিকা, মানুষের অধিকার রক্ষায় আমাদের ভূমিকা। এখন গণতন্ত্রই যদি বিধানসভার ভেতরেই না থাকতে পারে তাহলে রাজ্যের মানুষের কী অবস্থা এটা মানুষ উপলব্ধি করতে পারছেন। মানুষের কাছে এতটুকু আমার আবেদন থাকবে, স্ট্যান্ড বিসাইড আস, সাপোর্ট আস, ইফ নট ফিজিক্যালি বাট মরালি অ্যান্ড মেন্টালি। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ আমাদের গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। এখনকার মতো আমাদের এই অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। পরবর্তী আপডেটস দেখতে চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8-এর পর্দায়। নমস্কার।